চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি যেই ঘটনাটা আজ বলবো সেটা আমি আমার একজন বন্ধুর বাবার মুখ থেকে শুনেছি। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা, সালটা হয়তো ১৯৯২ সালের দিকে। যশোর জেলা থেকে অনেকটা দূরে ধোপাদি নামক গ্রামের ঘটনা। সেই গ্রামে একজন সিরিয়াল কিলার বা খুনিকে কেন্দ্র করে ঘটনাটা ঘটে। সিরিয়াল কিলারের নাম ছিল শিকদার সরকার। তার মূল পেশা ছিল সকালে আড্ডা মারা আর রাতে খুন করা। অর্থাৎ কেউ যদি তাকে বাধা দিত কোনো কাজে বা তাকে ভালো হয়ে যাবার কথা বলতো, শুধু তাকেই খুন করত শিকদার সরকার। একদিন বিকেলে গ্রামের চেয়ারম্যান তাকে রাস্তায় দেখে ভালো কাজ করতে বলল এবং খারাপ কাজগুলো ছেড়ে দিতে বলল। কিন্তু শিকদার তার কোনো কথা না শুনে বরং তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। চেয়ারম্যানের ছেলে শিকদারের গায়ে হাত তোলে, যার কারণে শিকদার শুধু একটা কথাই বলে যে তুই যা করলি ভালো করলি না, এই বলে সে চলে যায় সেখান থেকে। তার কিছুদিন পরে চেয়ারম্যান ও তার ছেলে শহর থেকে গ্রামে ফিরতে রাত হয়ে যায়। রাতের অন্ধকারে আসার সময় সেই শিকদারকে তারা দেখতে পায় গাছের এক কোণায় এবং তার সাথে আরো ২ জন সাথী রয়েছিল। চেয়ারম্যানকে রাস্তায় আটকে ফেলে এবং তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে, অর্থাৎ মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা নিজেদেরকে নৌকায় দেখতে পায় এবং তাদের হাত পা বাঁধা অবস্থায়। বিলের পাড়ে ছিল একটা ছোট কবরস্থান। তাদেরকে ওইখানে নিয়ে যায় আর ভয়াবহভাবে খুন করে মাটিতে পুঁতে দেয়। এখান থেকে পুরো ঘটনাটা শুরু হয়। গ্রামের চেয়ারম্যান ও তার ছেলেকে খুঁজে পাওয়া যায় না, আর শিকদারকে কেউ দেখতে পায় না, যার কারণে সবাই মনে করতে থাকে যে এই চেয়ারম্যানকে গায়েব করে দিয়েছে, কারণ তার সাথে সমস্যা হয়েছিল। পুলিশ আসে, অনেক খোঁজাখুঁজির পর শিকদারের 2 সাথীকে পায়। তাদের মুখ থেকে পুরো ঘটনা শোনার পরে তারা শিকদারকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না কোথাও। প্রায় 1 মাসের মাথায় কিছু লোকজন খেয়াল করলো যে শিকদার সেই বাসায় থাকতো। শিকদার যেই বাসাটাতে থাকতো তার মাটির নিচ দেবে গেছে, অর্থাৎ শিকদার তো বাসা ছেড়ে চলে গেছে অন্যত্র। তো গ্রামবাসী আসলে খেয়াল করলেন যে শিকদার যে বাসায় থাকতো সেটার মাটির নিচ দেবে গেছে ঘরে। পুলিশকে খবর দিল এবং তারা আসলো এবং ঘরের মধ্যে একটা ছোট সুড়ঙ্গ দেখল, যার মধ্যে একটা মরা মানুষের লাশ পাওয়া যায়। কাপড় দেখেই বোঝা গেল যে এটা শিকদার। গ্রামের প্রায় অনেক মানুষ ভয়ে আর ওই পুকুরটাতে নৌকা চালাতে যেত না। তো প্রায় অনেকদিন পর শহর থেকে একজন লোক আসলো যে ওই গ্রামে একসময় থাকতো। রাতে সে ওই বিলে বা পুকুরে মাছ ধরতে যায়, আর তার কিছুক্ষণ পর দূর থেকে ওই লোকটা দেখলো যে শিকদারের মতো কেউ একজন নৌকায় করে আসছে। সেই লোকটা জানতো না যে শিকদার মারা গেছে। এক সময় তার কাছে আসে এবং জোর করে নৌকায় তুলে ওই কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। তার মধ্যে এক সময় লোকটা নৌকা থেকে লাফ দিয়ে পুকুরে পড়ে যায়। সকালে সে নিজেকে ঘরে আবিষ্কার করে। সে পুরো ঘটনাটা সবাইকে শেয়ার করে, কিন্তু সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে যে আসলে শিকদার তো অনেক আগে মারা গেছে। অর্থাৎ এই লোক যিনি ছিলেন তিনি ওই গ্রামে আগে থাকতেন, অনেকদিন দীর্ঘদিন তিনি গ্রামের বাইরে শহরে ছিলেন। সেখান থেকে এসে তিনি মাছ ধরতে গেলেন এবং সেখানে তিনি নৌকায় শিকদারকে দেখতে পেলেন সেই পুকুরের মাঝখানে, এবং তাকে ধরে শিকদার অথবা শিকদার রূপে অন্য কেউ কোনো অশরীরী চেষ্টা করছিল কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার। তো লোকটা পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরদিন সবাইকে যখন শেয়ার করে এই কথা, তখন সবাই জানে যে শিকদার তো অনেক আগে মারা গেছে। এখনো নাকি অনেকেই শিকদারকে মাঝে মাঝে দেখতে পায় ওই বিলে বা পুকুরে। আজ এই পর্যন্তই। আমার কাছে আরো কিছু ঘটনা আছে যা পরে একসময় লিখে পাঠাবো। কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফিজ। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রিমন জামান লিখেছেন যশোর জেলা সদর থেকে। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়।
ঘটনা পাঠিয়েছেন ফারহান রিজভী শুভ, সোনারগাঁও থেকে। ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে আপনি ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। প্রথমেই আমার সালাম নেবেন। আজ আমি শেয়ার করব ডাক্তারদের সাথে ঘটে যাওয়া কিছু প্যারানর্মাল স্টোরি। 1622 সাল, ইংল্যান্ডে। তখনকার দিনে ডাক্তারি পড়ার কোনো কলেজ ছিল না। ডাক্তারি পড়ার নিয়ম ছিল কোনো ডাক্তারের কাছে থাকতে হবে এবং তার কাজ দেখে তার কাছ থেকে পাঠ নিতে হবে। এই সময়ে গ্লোস্টারশায়ারের ডাক্তার প্যাট্রিকের কাছে পাঠ নিচ্ছিল এরিক নামে একজন ছাত্র। ডাক্তার হিসেবে খুবই ভালো ছিলেন প্যাট্রিক, তবে তার কিছু আচরণ রহস্যময় ছিল। তার সবচেয়ে অদ্ভুত কাজটা ছিল রাত 10টার পর নিজের রোগী দেখার চেম্বারে একা দরজা লাগিয়ে তিনি বসে থাকতেন এবং সেখানেই রাত কাটাতেন। কাউকে তিনি সেখানে অ্যালাউ করতেন না। তবে যারাই ঘরের দরজার পাশ দিয়ে যেতেন তারাই শুনতে পেতেন যে ডাক্তার প্যাট্রিক কাদের সাথে যেন কথা বলতেন, আর ঘরের ভিতরে একাধিক মানুষের গলার আওয়াজ পাওয়া যেত। এরিক অনেক বুদ্ধি করে সেই ঘরের দরজাতে বেশ কিছুদিন ধরে কাজ করে একটা ফুটো বানিয়ে ফেলল। ফুটোটা বেশি বড় ছিল না, তবে সেটা ডাক্তারের চোখে পড়ল না, কিন্তু সেটা দিয়ে ভেতরের দৃশ্য বেশ আরামই দেখা যেত। তো একদিন রাতে এরিক চোখ রাখল সেই দরজাতে এবং কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে গেল। সকালে ঘুম ভেঙে সে দেখতে পেল ডাক্তার প্যাট্রিক তার সেবা করছে, আর ডাক্তারের বউ বাচ্চারা তার দিকে তাকিয়ে আছে। সবাই সেখান থেকে সরে গেলে ডাক্তার তাকে জানায় ওই রাতে সে যা দেখেছে সে যেন সেটা কাউকে না বলে। এরিক ডাক্তার প্যাট্রিকের কাছেই ডাক্তারের পাঠ শেষ করেছিল এবং ডাক্তার মারা যাওয়ার পর তার প্র্যাকটিসই সে চালিয়ে গিয়েছিল। বহু বছর পর সেই রাতের ঘটনা এরিক শেয়ার করেছিলেন একজন প্রেত তত্ত্ববিদের কাছে, অর্থাৎ একজন প্যারানর্মাল রিসার্চারের কাছে তিনি এই ঘটনাটা শেয়ার করেছিলেন। সেই রাতে ফটো দিয়ে তাকানোর পরে এরিক দেখেছিল একটা আবছা আলোতে ডাক্তারকে ঘিরে অনেক মানুষ বসে আছে এবং তারা সবাই এরিকের দিকে তাকিয়ে আছে। সবাইকে এরিক চিনতে পারেনি, তবে 3 জনকে সে চিনেছিল। এরা সবাই ডাক্তারের রোগী ছিল এবং তারা প্রত্যেকে বহু আগেই মারা গেছেন। এটা একটা ঘটনা যেটা 1622 সালে ইংল্যান্ডে ঘটেছে। এরপর 1882 সালে ফ্রেডরিক সিংস নামের একজন জার্মান ডাক্তারের ঘটনা। ডাক্তার সাহেব নতুন যে হাসপাতালে বদলি হয়ে এলেন সেখানকার মর্গের কর্মচারী থেকে শুরু করে ডাক্তাররাও বারবার মানা করে দিলেন যেন তিনি রাতের বেলা মর্গে না যান। কিন্তু সদ্য পাশ করা বেরুনো ডাক্তার শিটস সবার মানা অগ্রাহ্য করে সেই রাতে মর্গে যান এবং পরদিনই সেই হাসপাতাল থেকে বদলির জন্য আবেদন করেন। সেই রাতে তিনি মর্গে কি দেখেছিলেন? তিনি কোনো ভূত বা দানব দেখেননি। তিনি দেখেন যে মর্গে 4টা লাশই তার নিজের লাশ। এটা আরেকজন ডাক্তার ফ্রেডরিক সিংস যার নাম, তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপরে আরো একটা ঘটনা, চার্লস ডারউইনের ডাক্তারির পড়া। আচ্ছা, চার্লস ডারউইন আমরা জানি যে বিবর্তনবাদ যিনি লিখেছিলেন, তিনি ডাক্তারি পড়া ছেড়েছিলেন। এটা কারণ কি? কারণ তখন চেতনানাশক ইনজেকশন ছিল না, ফলে অপারেশনের সময় অ্যাসিস্ট্যান্টরা রোগীকে চেপে ধরে রাখত, আর সার্জনদের কাজ ছিল যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা শেষ করে ফেলা। 1896 সালের দিকে আমেরিকাতে ডাক্তার ব্রাউন নামে একজন সার্জন থাকতেন। তিনি প্রতিটি অপারেশন করার আগে রোগীকে একবার করে দেখতে যেতেন এবং রোগীর ঘরে ঢুকে তিনি বলে দিতেন যে তিনি অপারেশন করবেন কি করবেন না। অবাক করার মতো ব্যাপার হলো ডাক্তার ব্রাউন যে রোগীর অপারেশন করতেন না তাকে কোনোভাবেই বাঁচানো যেত না। যত ভালো সার্জন দিয়েই অপারেশন করানো হোক না কেন তাকে আর বাঁচানো যেত না। মারা যাওয়ার আগে ডাক্তার ব্রাউন তার মেয়েকে বলে যান সেই রহস্য। তিনি নাকি রোগীর ঘরের ভেতরে ঢুকি আগে খেয়াল করতেন রোগীর মাথার কাছে
তার মৃত স্ত্রী দাঁড়িয়ে আছেন কিনা। যেসব ক্ষেত্রে তিনি মহিলাকে দেখতে পেতেন না, সেই সব অপারেশনই তিনি করতেন, কারণ তার স্ত্রী যে রোগীর পাশে দাঁড়িয়ে থাকবে সে আর বাঁচবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো আজকে শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা ঘটেছে ইংল্যান্ডের কোনো একটা বাসায়। এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন খন্দকার রনি ভাই। তিনি আসলে আমাদের মেইল করেছিলেন এবং আমি এটা আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি। তো রনি ভাই যেটা বলে, বেশ কয়েক বছর আগের ঘটনা। সে বছরের নভেম্বর মাসের 9 তারিখ ওনার ইংল্যান্ডে যাওয়া হয়। তো ইংল্যান্ডে যাওয়ার আগে উনি যেটা বলে যে, ভাই আমার কাগজপত্রগুলো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। তো ওনার ক্লাস শুরু হয়ে যাবে 11 তারিখের দিকে। তখন তিনি এরকম 9 তারিখ ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় এবং ওনার মানে একটাই চিন্তা ছিল যে ইংল্যান্ডে নাকি ওনার পরিচিত কেউ ছিল না এবং সেই মুহূর্তে তিনি কোনো বাসা খুঁজে পায়নি তখনও। আর এদিকে ওনার 11 তারিখ ক্লাস শুরু। যাই হোক, রনি ভাই ইংল্যান্ডে গিয়ে পৌঁছায়। তারপর ওনার ওইখানে প্রথম দিনটা নাকি কোনো একটা মসজিদে কোনো রকম থাকতে হয়। তারপরের দিন উনি ওনার যেখানে ভর্তি হবেন, যেখানে ইউনিভার্সিটি যেটা ছিল ওখানে ভর্তি হবেন, সেটা নাকি ছিল কভেন্ট্রিতে। তো ওখানে অনেক স্থায়ীভাবে থাকতে হবে। তো উনি প্রথম দিন যাওয়ার পর কারোর সঙ্গে মানে কয়েকজনের সাথে পরিচয় হন এবং ক্লাস শুরু হওয়ার পরে ওনার 4 জন বাঙালি এবং একজন পাকিস্তানের সাথে পরিচয় হয়। তো ওনারা পরে দেখছে যে সবারই এরকম বাসার দরকার, তো ওনারা একসাথে বাসা খোঁজা শুরু করে। সেখানে পাকিস্তানি একজন ভদ্রলোক ছিল। সেই ভদ্রলোক ওনাদেরকে কথা দেয় যে একটা বাসা এরকম খুঁজে বাসা দিবে একটা। সেই ভদ্রলোকের নাকি একটা ভালো একটা বাসা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সেই বাসাটাতে তাদের উঠতে হবে প্রায় 15-20 দিন পর। এই জন্য এই 15-20 দিন তাদেরকে একটা কনস্ট্রাকশন হচ্ছে এমন একটা বিল্ডিং এ ওই ভদ্রলোক তুলে দিবেন। মানে সেই ভদ্রলোকেরই এই বাসাটার কনস্ট্রাকশন যেখানে হচ্ছিল। তো রনি ভাই যেটা বলে যে ওনার এরকম 5 জন, মানে সেই 4 জন বাঙালি 19 এবং পাকিস্তানি যে ছিল তার নাম ছিল জারার, এরকম 5 জন ওরা সেই কনস্ট্রাকশন হবে এরকম ওই বিল্ডিংটায় উঠে। সেখানে নাকি একটা দোতলা বাড়ি ছিল। বাসাটা খুব সুন্দর ছিল, কিন্তু যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এই জন্য অনেক কিছু নাকি অগোছালো ছিল। রনি ভাই ওনার একতলায় থাকার ব্যবস্থা হয় এবং দোতলায় ওনার অন্যান্য সদস্যরা যার যার রুমে থাকবে। তো ওখানে নাকি কিছু সমস্যা ছিল এরকম যে হিটার নাকি ঠিকভাবে কাজ করতো না, মাঝে মাঝে একটা নষ্ট হয়ে যেত। এর জন্য নাকি ওনাদের ওয়াশরুম অনেক সময় সমস্যা হতো এবং ওনারা নাকি ওই দেখা যেত যে শাওয়ার ছেড়ে ওনারা গোসল করা লাগতো ওনাদের, মানে ঠান্ডা পানিতে ঠান্ডার সময়। তো এরকম কোনো একদিন রাত্রেবেলা হঠাৎ করে যে পাকিস্তানি ছেলেটা আছে জারার, সে এসে রনি ভাই এবং আরেকজন বড় ভাই ছিল ফাহিম ভাই, ওনাদেরকে এসে বলতেছে যে আমার রুমে আমি কিছু কাগজপত্র পাইছি, এগুলো একটু দেখে জানতো এসে। তো তারপর নাকি সেই ফাহিম ভাই, রনি ভাই, অন্যান্য যারা আছে ওরা গিয়ে দেখতেছে এই কাগজগুলোতে নাকি মানে কাগজগুলো নাকি দুই একটা ফ্লোরে পড়েছিল এবং এগুলোতে এমন একটা নকশা আঁকা, এটা আরবি লেখা না, তবে এখানে নাকি কিছু ছবি আঁকা ছিল। মানে এটা যেন কেমন ছিল রনি ভাই এটা বোঝাতে পারতেছিল না, দেখে কেমন মানে ভয় লাগতেছিল সেই কাগজগুলো দেখে। তো পাকিস্তানি ছেলেটা নাকি বয়সও খুব কম ছিল এবং খুব ছটফটে স্বভাবের ছিল। সে নাকি করছে কি, মানে এটা দেখানোর সঙ্গে সঙ্গেই কারোর সাথে কোনো ডিসকাস না করে কাগজটা ছিঁড়ে ফেলছে এবং ছিঁড়ে ফেলে এটা ফালাই দিছে, ডাস্টবিন ফালাই দিছে। তো রনি ভাইকে বলতেছে তুমি এটা ছিঁড়লা কি কারণে, এটা তো বাড়িওয়ালা বা যার এটা ল্যান্ড ওনারের কাগজও হইতে পারে, তুমি ওনাকে দেখাইতে এটা আগে। তো সেই যারা সে বলতেছে এটা আমার পছন্দ না, এই জন্য আমি ফালাই দিছি। তো যাই হোক, সেদিন বা তার পরের দিন নাকি অন্যান্য কয়েকটা রুমেও ঠিক সেম কাগজ পাওয়া গেছে এবং সে পাকিস্তানি ছেলেটাই দেখছে এবং সে বাসায় হয়তো কেউ ছিল না, তখন সে এগুলো আবার ঠিক সেম ভাবে ছিঁড়ে ডাস্টবিনে ফেলাই দিছে এবং সে এটা ওই রনি ভাই এবং ফাহিম ভাই অন্যান্য যারা আছে সবাইকে এটা বলে। তো যাই হোক, যেদিন কাগজ এরকম ছিঁড়া হয় সেদিন রাত্রেবেলা নাকি রনি ভাই ওনার একতলার যে রুমে ওনার থাকতে হবে সেই রুমে উনি শুয়েছিল এবং শুয়ে শুয়ে মোবাইলে উনি গেম খেলছিল। তো হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে সিঁড়ি দিয়ে কে যেন উঠানামা করতেছে, মানে ওনাদের রুমের কাছাকাছি মনে হয় দোতলায় যাওয়ার সিঁড়িটা ছিল, সেটা ছিল কাঠের সিঁড়ি। তো উনি এরকম ঠক ঠক করে আওয়াজ করে কে যেন উঠানামা করতেছে এবং এটা উনি খেয়াল করে যে প্রায় আধা ঘন্টা ধরে এই আওয়াজটা হচ্ছে। এদিকে উনি গেম খেলা খুব ব্যস্ত ছিল দেখে উনি আর উঠে দেখে নাই। পরের দিন উনি ওনার যে অন্যান্য যারা ছিল বাসায় তাদেরকে বলতেছে যে তোমরা কেউ রাত্রেবেলা এরকম আওয়াজ পাইছো, আমি তো এরকম আওয়াজ পাইলাম যে কেউ সিঁড়ি উঠানামা করতেছে। বাকি যারা ছিল সবাই বলতেছে হ্যাঁ আমরা তো এরকম আওয়াজ পাইছি, ভাবছি যে আমাদের মধ্যে কোনো রুমমেট হয়তো এরকম ওঠানামা করতেছিল। তো দ্বিতীয় দিন রনি ভাই বলে যে ভাইয়া দ্বিতীয় দিন যখন আমি গেম খেলবো রাত্রেবেলা একতলায়, রাত্রে ঠিক বরাবর 12:30টার দিকে এরকম আবার আওয়াজ। এবার রনি ভাই একটু সাহস করে উনি উঠেন এবং উঠে ভাবে যে দেখবে আসলে কি আছে। যখন উনি দেখতে যায়
দেখে যে কিছুই নাই এবং কোনো কিছুই নেই, পুরোটা খালি। তো তখন তিনি আবার শুয়ে পড়ে। তৃতীয় দিন নাকি সেম যখন আওয়াজ, এবার বাসার সবাই উঠে এবং পুরা বাসা খোঁজা শুরু করে আসলে কি আছে, দেখতেছে কিছুই নাই। যাই হোক, এরকম দু একদিন ঘটার পরে রনি ভাই নাকি একদিন উনি রাত্রিবেলা শুয়ে আছে, তো হঠাৎ যখন আওয়াজটা শুনতে যাবে তখন উনি তাড়াতাড়ি নাকি ঘুম থেকে উঠে এবং উঠে উনি ওয়াশরুমের কাছে যাবে, দেখতেছে ওয়াশরুমটা লাগানো, মানে ওয়াশরুমের দরজাটা লাগানো। সেই মুহূর্তে নাকি পাকিস্তান যে ছেলেটা আছে যারা, সেও নাকি সিঁড়িতে নামতেছিল, সেও নাকি রনি ভাইয়ের মুখোমুখি আসছে। তো যাই হোক, তখন রনি ভাই বলতেছে ওয়াশরুমে মনে হয় কেউ গেছে, আচ্ছা ঠিক আছে একটু পর আমরা আবার যাবো। মানে উনি বলে একটু পর উনি যাবে, পাকিস্তানি ছেলেটা আশেপাশে ছিল। তো রনি ভাই নাকি এরকম ওনার বাড়ির মানে বাসার আশেপাশে উনি সিগারেট খাচ্ছিল। তো দেখতেছে 10 মিনিট হয়ে গেছে, ওয়াশরুমে যে গেছে সে আসতেছে না। এদিকে রনি ভাই এবং পাকিস্তানি যে ছেলেটা তারা স্পষ্ট শুনতে পাচ্ছে ওয়াশরুমের ভিতর থেকে মানে পানি পড়ার আওয়াজ আসতেছে, মনে হচ্ছে কেউ গোসল করতেছে। দুজনকে প্রশ্ন করতেছে যে এত রাতে গোসল করে কেউ। ওরা ভাবে হয়তো ওদের রুমের কোনো রুমমেট হয়তো বা গোসল করবে, এজন্য হয়তো ভিতরে গেছে বাথরুমে। তো একটা পর্যায়ে রনি ভাই নাকি বিরক্ত হয়ে সে পাকিস্তানি ছেলেটার সামনে বাথরুমের দরজাটা নক করবে। রনি ভাই বলতেছিল যে ভাই আমি স্পষ্ট বুঝতে পারছি ভিতর থেকে দরজাটা লাগানো, এটা একটা নর্মাল দরজা দেখতে বোঝা যায়। তো উনি বলে যে ভাই আমি যখন নক করলাম, 2-3টা নক করলাম, সঙ্গে সঙ্গে দরজাটা আপনি খুলে গেল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা লাইট জ্বালাই দেখি, মানে লাইট নাকি বন্ধ ছিল, লাইট জ্বালায় দেখতেছে পুরা বাথরুম নাকি শুকনা এবং সব পানির যা কিছু ছিল টেপ সব নাকি বন্ধ। এটা দেখার পর রনি ভাই, তার যে পাকিস্তানি ফ্রেন্ড ছিল জারার, ওকে দেখে নাকি এতটাই ভয় পায়, দুইজন নাকি মানে রনি ভাইয়ের রুমের দিকে দৌড় দেয়। জারার যেখানে উপরতলা ছিল সে নাকি তখন রনি ভাইয়ের রুমের দিকে দৌড় দেয় এবং খুব ভয় পেয়ে যায় তারা। তখন ওরা দুজনকে বলতেছে যে ঠিক আছে আমরা আজকে এখানেই থাকি, লাইটটা জ্বালায় ঘুমিয়ে যাই, দেখি সকাল হলে কি করা যায় দেখবো। তখন পরের দিন সকালবেলা ওরা এই বাসায় যারা ছিল তারা সবাই বসে মিটিং করে বলতেছে যে না, অনেক হয়েছে, এরকম আওয়াজ আসতেছে, নিশ্চয়ই এরকম কোনো সমস্যা এই বাসায় আছে, আর এ বাসায় অন্য কেউ থাকে না, অন্য কেউ কিছু করতে পারে। তো ওদের মধ্যে একটা ধারণা ছিল যে একজন ফ্রেন্ড হয়তো মানে কেউ হয়তো বা এখানে দুষ্টাইমি করতেছে, কিন্তু না, ওরা দেখতেছে যে না, এটা ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে গেছে। তো রনি ভাই একটা জিনিস খেয়াল করে, উনি পাকিস্তানি সেই ছেলেটাকে বলতেছে উদ্দেশ্য করে যে তোমাকে আমি আগেই বলছিলাম যে তুমি বাড়ি এলাকায় না জানায় এসব কাগজপত্র ছিল না, আমার জন্য কেন জানি মনে হচ্ছে কাগজপত্রগুলোর সাথে এটা কোনো রিলেটেড কোনো কিছু ইস্যু আছে। তখন তো সবাই পাকিস্তানি ছেলেটাকে টকা দেয়। যাই হোক, ওরা পরে এটা সমস্যার সমাধান করে। তো ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে আর 2-3 দিন পরেই নাকি এই কনস্ট্রাকশন বাসা থেকে নতুন বাসায় উঠে যাবে, যে বাসাটা ওই ল্যান্ড ওনার নতুন দিন তৈরি করে রেখেছিল। তারপর নতুন বাসায় ওরা উঠে যায়। তারপর নাকি এরকম তো বাসাতে আর তো কোনো সমস্যা হওয়ার কথাই না, নতুন বাসায় কোনো সমস্যা হয় না। কয়েকদিন পরে তাদের যে ল্যান্ড ওনার ছিল, পাকিস্তানি ল্যান্ড ওনার, তারা নাকি রনি ভাইকে, সেই লোক নাকি রনি ভাইকে ফোন দেয় এবং ফোন দিয়ে খুব উচ্চ সুরে কথা বলতেছে যে আমার তোমার বিপদে পড়ছিল, এই জন্য আমার বাসায় থাকতে দিছিলাম, কিন্তু কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি না। তখন রনি ভাই বলতেছে আপনি কি খুঁজে পাচ্ছেন না বলেন। তখন সেই লোক নাকি খুব বকাবকি করে বলতেছে যে আমার এরকম কাগজপত্র ছিল কিছু, সেই কাগজগুলো খুঁজে পাচ্ছি না। তারপর রনি ভাই এবং অন্যান্য বাসার যারা মেম্বার আছে সেই ল্যান্ডওনারের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে যে আসলে কোন কাগজ পাচ্ছে না, এটা খুলে বলেন। তখন সেই ল্যান্ডওনার বলতেছে যে কিছু কাগজ ছিল যেগুলাতে এরকম কিছু নকশা আঁকা ছিল, এগুলো আমি বিভিন্ন রুমে ফালায় রাখছিলাম ফ্লোরে, তো তোমরা এগুলা কোথায় রাখছো? তখন রনি সেই পাকিস্তানি ছেলেটার উদ্দেশ্য করে বলে, মানে ওদের সাথে যে রুমমেট যে ফ্রেন্ড ছিল তাকে উদ্দেশ্য করে বলতেছে যারা তুমি উত্তর দাও, তুমি কোথায় রাখছো? তখন সেই ছেলেটা বলতেছে যে আমি তো মনে করছি এগুলা এমনি ডাস্টবিন, মানে ওগুলো নর্মালি এমনি ফালায় রাখছেন, এর জন্য এগুলো আমি ছিঁড়ে ডাস্টবিনে ফালাই দিছি। তখন সেই ল্যান্ড খুব খেপে গিয়ে বলতেছে যে তুমি এগুলো কি করছো? তো অনেক বকাবকি করতেছিল। তখন নাকি পাকিস্তানি সেই ছেলেটা বলতেছে আচ্ছা ঠিক আছে যান না আঙ্কেল, আপনার যদি এটার খরচ দেওয়া লাগে আমি খরচ দিয়ে দিব। তখন ল্যান্ডওনারটা বলতেছে যে যেটা আমি আনছিলাম অনেক দূর থেকে অনেক কষ্ট করে, এটার খরচ কিন্তু তুমি কখনোই দিতে পারবে না, এটা যদি কোটি টাকা দিও এটার খরচ দিতে পারবে না। তখন সবাই একটু কৌতূহল বসতে জিজ্ঞেস করে আঙ্কেল একটা সমস্যা কি, এটা কি হয়েছে, আপনি তো রাগারাগি করতেছেন, একটু বলেন, খুলে বলেন। তখন ল্যান্ডওনার বলে যে তোমরা আসার আগে অনেক আগে এই কনস্ট্রাকশন হচ্ছে যে বাসাটা, এখানে একটা কাপল থাকতো, ওরা ইংল্যান্ডের অধিবাসী ছিল, ওরা ব্ল্যাক ম্যাজিক করতো। তো ব্ল্যাক ম্যাজিক যে ওরা করতো, তো ওরা নাকি এরকম ব্ল্যাক ম্যাজিক করতে করতে একটা সময় এখানে ওদের লাশ পাওয়া যায় এবং কিভাবে ওরা মারা গেছে কেউ এরপরে আর বলতে পারে নাই।
তো তারপর যারা এখানে ছিল এই বাসাটায় এবং আশেপাশে যারা ছিল ওরা নাকি এরকম অনেক অদ্ভুত জিনিস এই বাসাটায় দেখতো, এর জন্য এই বাসাটা নাকি একসময় অনেকদিন খালিই ছিল। তো তারপর এই খালি থাকার পরে এই পাকিস্তানি ল্যান্ডওনার বলে যে কোনো এক জায়গা থেকে সে কিছু জিনিস নিয়ে আসছিল বা কিছু কাগজে কিছু নকশা নিয়ে আসছিল, সেটা সে বাসায় রেখে দিছিল, যার কারণে বাসাটা পরে আর সমস্যা হয় নাই। কিন্তু যারা যে এই কাগজগুলো ফালাই দিছে, এই ফালাই দেওয়ার পর থেকে ওই রনি ভাইরা বলে যে ভাই ওনার থাকতে সমস্যাটা হয়েছিল এবং এই সমস্যা নাকি আবার কন্টিনিউ হওয়া শুরু করছে। তারপর নাকি রনি ভাই বলে যে ভাই সেদিন তো এই ঘটনা ঘটার পর বাড়ি এলাকা আমার বাড়ি ওনাকে আমরা কি জবাব দিবে এটা কিছু বুঝে উঠতে পারি নাই। তো ওনাকে আমরা শুধু বলতেছিলাম যে আগের একটা ভুল হয়েছে, শুধু আমাদের সাথে দেখবেন। তো রনি ভাই বলে যে ভাই এটা একটা ঘটনা ছিল, এটা আসলে ঘটনা বলতে উনি বলে যে ভাই এটা আমার নিজের চোখে বা নিজের কানে আমি শোনা যে আমরা কি কি দেখেছি সেই বাসায়, আরও কিছু সমস্যা সেই বাসায় ছিল। তিনি সময় স্বল্পতার কারণে এটা আমাদের শেয়ার করতে পারেননি, হয়তো অন্য এক সময় আবার শেয়ার করবেন। এটা আপনাদের মাঝে শেয়ার করা। প্রিয় দর্শক, আশা করি এতক্ষণ থেকে শুনে আসা প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল বাছাই করা ভয়ানক ঘটনা। প্রিয় দর্শক, এইরকম বাছাই করা ভয়ানক ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এতক্ষণ থেকে শুনে আসা প্রত্যেকটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি সব থেকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।